Thank you everyone. Welcome to my class on L1. আমরা L1 এর অনেকটা অংশই সিলেবাসের অনেকটা অংশই শেষ করে ফেলেছি এবং আমাদের সিলেবাসের এই যে চারটে সেকশন ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিজ, ডিফারেন্স বিটুইন ডিক্লারেটিভ এন্ড এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ, রেজিস্টার, কলোকেশন এন্ড স্টাইল, এর মধ্যে আমাদের রেজিস্টারটা হয়ে গেছে, কলোকেশন এবং স্টাইল এই অংশটি বাকি আছে। আর আমাকে অল্প করে একটু লেটার রাইটিং এবং কম্পোজিশন একদিন শেখাতে হবে, সেটা আমি হয়তো পরের দিন শেখাবো। আজকে আমরা এই কলোকেশন এবং স্টাইল এই অংশটা আজকে আমরা পড়ব, কিন্তু পড়বার আগে গুরুত্বপূর্ণ কথা একটু বলি, কারণ কলোকেশন এবং স্টাইল থেকে মানে সেরকম ইম্পর্টেন্ট বিরাট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেই, সেজন্য কয়েকটা একটু ইম্পর্টেন্ট কথা বলে দিয়ে আমি আমার ক্লাস শুরু করব। অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে স্যার পরীক্ষায় ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি কি আসতে পারে এবং পরীক্ষার ফরম্যাটটা কি হবে, তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা আমি বলছি। এক মিনিট। একটু ভালো করে আমার কথার দিকে অ্যাটেনশন দাও। আমার বক্তব্য নাম্বার 1, মোটামুটি এটুকু শিওর যে তোমাদের অনলাইন এক্সামিনেশন হতে চলেছে, পরিষ্কার। এবার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কবে থেকে হতে চলেছে। তোমাদেরকে আমি একটা নোটিশ দিয়েছিলাম তোমাদের গ্রুপে, L1 গ্রুপে, তোমরা সেই নোটিশটা কি দেখেছো? হ্যাঁ স্যার, ফেব্রুয়ারি মাসে আছে। কি বলছো বলো? ফেব্রুয়ারি মাসে এক্সামটা আছে, মানে রুটিনটাতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের একটা টেন্টেটিভ এক্সামিনেশনের একটা কমেন্সমেন্ট ডেট দেওয়া হয়েছে ফার্স্ট সেমিস্টারের, সেটা হচ্ছে 22শে ফেব্রুয়ারি 2022। অনেকটাই পরে, মানে এখন যদি মানে ডিসেম্বর মাসের 30 তারিখ হয়, মানে জানুয়ারি মাসের 1 তারিখ ধরে নাও, এখনো তোমাদের হাতে মোটামুটি 45 থেকে 50 দিন মতো আছে এক্সামিনেশনের প্রিপারেশনে। এবং বলছে যে তোমাদের ফর্ম ফিল আপ হবে 1 ফেব্রুয়ারি 2022 থেকে। ফর্ম ফিল আপ, আমি আগেই বলেছি, ফর্ম ফিল আপ কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সিবিসিএস, বিকজ ফর্ম ফিল আপ না করলে, যদি তুমি ফর্ম ফিল আপ না করো তাহলে কিন্তু তুমি এক্সামিনেশনে বসতে পারবে না। ফলে 1 ফেব্রুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি এই ডেটটা একটু এদিক ওদিক হতে পারে, মানে পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের ডেট আবার দেবে। এই ডেটের মধ্যে তোমাদেরকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে, ঠিক আছে? এবং তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে 19 তারিখে। কলেজে এসে অ্যাডমিট কার্ড দেয়া হবে না, অ্যাডমিট কার্ডটা সম্ভবত যতদূর জানি দিয়ে দেওয়া হবে তোমাদের কলেজের ওয়েবসাইটে, কৃষ্ণচন্দ্র কলেজের ওয়েবসাইটে। প্রিন্সিপাল স্যার ওটাকে স্ক্যান করে মানে পিডিএফটা তোমাদের গ্রুপে দিয়ে দেবেন, সেখানেই তোমরা প্রত্যেকের অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। আমি পেয়ে গেলেও আমিও তোমাদের দিয়ে দেবো গ্রুপে। এই অ্যাডমিট কার্ডটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ অ্যাডমিট কার্ডে তোমাদের নাম, রোল নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে কোন কোন সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিচ্ছ সেগুলো লেখা থাকবে। রোল নাম্বার না জানলে এই 22 তারিখের এক্সামিনেশনে তুমি দিতে পারবে না। ফলে তোমাকে 19 তারিখে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে হবে। পরীক্ষার মোটামুটি 3 দিন আগে অ্যাডমিট কার্ড দেয়। ফলে এই ডেট গুলো একটু প্রত্যেকে খেয়াল রাখো যে 1 থেকে 17 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ হবে। প্রত্যেকে যেন ফর্ম ফিল আপটা করো, এরকম যেন না হয় কেউ ফর্ম ফিল আপ করলেন আর বললে স্যার ফর্ম ফিল আপ করলাম না। আমি কিন্তু বারবার বলছি সিবিসিএস এর ফর্ম ফিল আপ করা খুব ইম্পর্টেন্ট। ফর্ম ফিল আপ না করলে এক্সামিনেশনে বসতে পারবে না। আর 19 তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, অ্যাডমিট কার্ড আমি পেয়ে গেলে গ্রুপে দিয়ে দেবো, আর 22 তারিখে এক্সামিনেশন দেবে। এইটা গেল হচ্ছে 1 নম্বর কথা। এবার 2 নম্বর কথাটা হচ্ছে স্যার পরীক্ষার ফরম্যাটটা কি হবে। আমি আগেই বলেছি যদি অনলাইন, কিছু বলবে কেউ কিছু বলতে চাও এই প্রসঙ্গে বলতে পারো। বলছি আমরা অ্যাডমিট কার্ডটা কিভাবে পাবো? অ্যাডমিট কার্ডটা কিভাবে পাবে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কৃষ্ণচন্দ্র কলেজ বলে সার্চ করবে, হেতমপুরের কৃষ্ণচন্দ্র কলেজ খুলবে। খোলার পরে এখানে বিভিন্ন প্রসপেক্টাস এইসব রয়েছে, এইখানে দেখবে যে এই এক্সাম ফ্রম হোম এই বাটনটাতে এখানে একটা অ্যাডমিট কার্ড বলে লেখা জ্বলবে।
এই যখনই অ্যাডমিট কার্ডে ক্লিক করবে যে কোয়েশ্চেন ডাউনলোড অ্যাডমিট কার্ড, এইখানেই গুগল ড্রাইভে অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে, মানে এখানে অ্যাডমিট কার্ড লেখা থাকবে, ক্লিক করবে অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে। মানে তোমাদের কোনো প্রত্যেকের আলাদা করে নির্দিষ্ট অ্যাডমিট কার্ড নয়, সব অ্যাডমিট কার্ড একসঙ্গে থাকবে। ধরা যাক সমস্ত আর্টস জেনারেলের অ্যাডমিট কার্ড একসঙ্গে থাকবে, তার মধ্যে রিমার অ্যাডমিট কার্ডও থাকবে, স্বামীনারও থাকবে, শুভদীপেরও থাকবে, মানে প্রায় ধরা যাক 800 অ্যাডমিট কার্ড একসঙ্গে। বুঝতে পেরেছো? এবার তুমি তোমার নামটা ওই ওপরে রিমা বলে সার্চ করলি ওর মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? ফলে এটা খুব একটা শক্ত ব্যাপার নয়। যখন অ্যাডমিট কার্ড দেবে আমি পিডিএফটা ডাউনলোড করে গ্রুপে দিয়ে দেবো। বলো স্যার। বলছি অ্যাডমিট কার্ডটা কি আলাদা করে প্রিন্ট আউট বার করে আনতে হবে? না, অ্যাডমিট কার্ডের আলাদা করে প্রিন্ট আউট বার করার কোনো প্রয়োজন নেই, কারণ অ্যাডমিট কার্ড তোমাকে তো পরীক্ষার হলের মতো না, এটা তো বাড়িতে বসে পরীক্ষা। ফলে আলাদা করে তোমার কাছ থেকে অ্যাডমিট কার্ড কেউ দেখতে চাইবে না। যেটা করতে হবে, অ্যাডমিট কার্ডের একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে, যাতে মানে ওই সেপারেট ওয়েতে সিঙ্গেল ওয়েতে তোমাদের অ্যাডমিট কার্ডটা থাকে, যেখানে নিজের নাম এবং রোল নাম্বারটা থাকবে। এই কৃষ্ণচন্দ্র কলেজের ওয়েবসাইটে একটু নজর রাখতে হবে, কারণ এখানে অ্যাডমিট কার্ড দেবে, এখানে কোয়েশ্চেন দেবে। ভয়ের কিছু নেই, কোয়েশ্চেন এবং অ্যাডমিট কার্ড দুটোই আমি গ্রুপে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। যে মুহূর্তে কোয়েশ্চেন দেবে পরীক্ষার, আমি সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? আর যে মুহূর্তে অ্যাডমিট কার্ড দেবে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তোমরা খালি ওখান থেকে নিজেদের রোল নাম্বারটা একটু বার করে নেবে। মানে ধরা যাক ওই পিডিএফটা খোলার পরে সার্চ করতে হবে, নিজেদের নাম দিয়ে দিলে টুক করে পেয়ে যাবে। স্যার খাতাটা কোথায় জমা দেব? খাতাটা ইমেলের মাধ্যমে জমা দিতে হবে। দুটো অপশন থাকে, একটা হচ্ছে আইদার ইমেলের মধ্যে দিয়ে জমা দিতে হবে, অথবা তুমি খাতাটাকে কলেজে এসেও জমা দিতে পারো, কিন্তু সময় একই থাকবে। অর্থাৎ পরীক্ষা জমা দেওয়ার মানে পরীক্ষা শেষ হবে 1:30টার সময়, ধরা যাক 2টো নাগাদ খাতা জমা দিতে হবে। এবং অ্যাডমিট কার্ড তুমি এসে কলেজে ফিজিক্যালিও জমা দিতে পারো, কিন্তু তোমার যদি বাড়ি কলেজের খুব কাছাকাছি না হয় তাহলে কিন্তু ইমেলের মাধ্যমেই জমা দেওয়ার সুবিধা, তাতে অনেকটা সময় সেভ হবে। তুমি তো ইমেলের মাধ্যমে 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে মেল করে দিতে পারবে। এবার কলেজে এসে জমা দেওয়া মানে ওখানে তোমার পরীক্ষার সময়টা খেয়ে নিচ্ছে। বুঝতে পেরেছো? স্যার ইমেল বলতে মানে আমরা যেগুলো ইন্টারনাল পাঠালাম ওই ইমেলটাতেই? ওই ইমেলেই, ওই একই ইমেল দেয়া থাকবে, আবার দিয়ে দেবো, ওই একই ইমেলে পাঠাতে হবে। ওকে স্যার, ওকে। বুঝতে পেরেছো? আমি পরপর বলছি, আমি এখনো বলা শেষ করিনি। ফলে যেটা বিষয় সেটা হচ্ছে এই হচ্ছে মোটামুটি তোমাদের পরীক্ষার ডেডলাইন। আচ্ছা, এবার 2 নম্বর যেটা বক্তব্য সেটা হচ্ছে স্যার পরীক্ষার ফরম্যাট কিরকম হবে। আমি আগেই বলেছি তোমাদের একটা পেপার 75 মার্কসের এক্সামিনেশন, তার মধ্যে অলরেডি 15 মার্কসের এক্সামিনেশন তোমরা দিয়ে দিয়েছো, মানে ইন্টারনাল দিয়ে দিয়েছো, অ্যাটেন্ডেন্সের নাম্বার দিয়ে দিয়েছো, ঠিক আছে? এইবার বাকি থাকছে কেবলমাত্র 60 নাম্বার। কত নম্বর? 60 নাম্বার। এই 60 নাম্বারের ফরম্যাট অনলাইনে যেটা ঘটে, অনলাইন এক্সামিনেশন হলে কোনো শর্ট কোয়েশ্চেন থাকে না, কেবলমাত্র 5 মার্কস আর 10 মার্কসের ব্রড কোয়েশ্চেন থাকে। 5 নম্বরের 6টা প্রশ্নের উত্তর লিখতে হয়, 5 6 30, আর 10 নম্বরের 3টে প্রশ্নের উত্তর লিখতে হয়, আনসার এনি 3, 10 দুগুণ 3 10 30। মনে থাকবে? তার মানে আমাদের এক্সামিনেশন দিতে হচ্ছে 60 মার্কসের, এর মধ্যে 10 into 3 is equal to 30, 10 নম্বরের 3টে ব্রড কোয়েশ্চেন, আর 5 নম্বরের কোয়েশ্চেন দিতে হচ্ছে 6টা, 5 6 30। এক সেকেন্ড, হ্যালো বস, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বাইরে নাকি? আচ্ছা, না না না, আমি এই ক্লাস নিচ্ছি আর কি। বলো না বলো না বলো না বলো না। আচ্ছা আচ্ছা, বেশ 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 বেশ, ভালোই করেছো, ঠিকই আছে। বেশ, আমি আমি তোমাকে মানে মিনিট 3 আমি আমি ক্লাসটা নিয়ে তোমাকে কল ব্যাক করছি, ঠিক আছে? বেশ বেশ, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 10 নম্বরের 3টে প্রশ্ন, 3 10 30, আর 5 6 30, ঠিক আছে? 5 নম্বরের 6টা প্রশ্ন। এবার তাহলে টাইম ম্যানেজমেন্টটা কিরকম হবে স্যার? আমি এবার একটু বোঝাবার চেষ্টা করছি তোমাদের পরীক্ষাটা কেমন করে হবে, একটু ভালো করে বুঝে নাও। এরপরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ডিটেইলড নোটিফিকেশন দিলে আমি আবার তোমাদেরকে এই বিষয়ে একটা ক্লাস নেব। বেশ, 1 মিনিট দাঁড়াও, একটা জিনিস খুঁজে বলছি।
এক মিনিট দাঁড়াও, আসলে এত জিনিসের ভিড়ে সব হারিয়ে যায় আর কি। ওহো, ওই জিনিসটাই তো রেজিস্টার করেনি। এই দাঁড়াও, বেশ, scripts guidelines, হ্যাঁ তোমাদের পরীক্ষার আগে তোমাদের এরকম একটা ডিটেলড গাইডলাইন দেওয়া হবে, ঠিক আছে, যে কেমন করে পরীক্ষাটা হবে। তখন আমি আরো ডিটেলে পুরো বিষয়টাকে বলে দেবো। এখন খালি দু তিনটে জিনিস একটু দেখিয়ে দিচ্ছি। এরকম একটা রুটিন দেবে, ঠিক আছে, এরকম একটা রুটিন দেবে, সেই রুটিনে তোমাদেরকে বলা হবে কোন কোন দিন এক্সামিনেশন হবে। এটা তো আমার রুটিন, একটা 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 ওরা একটা রুটিন দেবে আর কি। এক সেকেন্ড, হ্যাঁ এইটা হচ্ছে এক্সামিনেশনে একটা ফ্রন্ট পেজ দেবে। এই পেজটাকে তোমাদের প্রত্যেককে প্রিন্ট করতে হবে। আমি একটু বিষয়টাকে বলে দিলে তোমাদের কাছে পরিষ্কার হবে। তোমাদের পরীক্ষার আগে কি কি করতে হবে আমি তার একটা তালিকা বলে দিচ্ছি, আমি পরে আরেকবার বলবো, এখন একটা মোটামুটি একটা লিস্ট করে দিচ্ছি। 1 নম্বর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সামিনেশন যে দিনকে থাকবে সেই দিনে যেন তোমাদের প্রত্যেকের স্টেবল ইন্টারনেট কানেকশন থাকে। স্টেবল ইন্টারনেট কানেকশন ইজ মাস্ট। এবার তোমরা বলতে পারো স্যার কি করে থাকবে। প্রথম কথাটা হচ্ছে যাদের জিও কানেকশন রয়েছে তাদের খুবই ভালো, যদি জিও কানেকশন থেকেও থাকে 1.5 GB, তো সেই স্পেসিফিক দিনের জন্য একটা টপ আপ করা যায় 10 টাকা দিয়ে বা 20 টাকা দিয়ে, ঠিক আছে, 2 GB বা 1.5 GB এরকম টপ আপ করা যায়। এইটা স্যার ওটা তো লিমিটটা বাড়িয়ে দিয়েছে এখন। স্যার লিমিটটা এখন বাড়িয়ে দিয়েছে এখন। লিমিটটা বাড়িয়ে দিয়েছে মানে বুঝলাম না স্যার ওটা 10 টাকা না, স্যার যেটা 10 টাকা দিয়ে হয়ে করতাম গেছে আর 15 টাকা। ও এখন 15 টাকা, হ্যাঁ 15 টাকা বা 20 টাকা কিছু একটা দিয়ে করতে হবে। তো দরকার হলে ওইটার জন্য একটা স্টেবল ইন্টারনেট কানেকশন খুব দরকার, ঠিক আছে। সেজন্য প্রত্যেকে মানে সেই বিশেষ পরীক্ষার দিনের জন্য বিশ্ববিদ্যালয় একটা রুটিন দিয়ে দেবে। তোমরা আগে যেটা প্রথম কাজ করবে সেটা হচ্ছে নিজেদের একটা সাদা খাতায় লিখে নেবে তোমাদের কোন কোন দিন পরীক্ষা। প্রত্যেক দিন পরীক্ষা নয়, এবং বিশ্ববিদ্যালয়ের রুটিনটা অনেকটা বড় হয়। হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ সমস্ত পরীক্ষার লিস্ট আছে। তোমাদের কোন কোন 4 দিন পরীক্ষা মাথায় রেখো, তোমাদের কারোরই 4 দিনের বেশি এক্সামিনেশন থাকবে না। 4টে এক্সামিনেশন দিতে হবে প্রত্যেককে, তাই তো। একটা হচ্ছে এইসিসি, এইসিসি হচ্ছে ইএনভিএস, এই পরীক্ষাটা প্রত্যেককে দিতে হবে। একটা দিতে হবে L1 ইংলিশ, এই পরীক্ষাটা প্রত্যেককে দিতে হবে। আর দিতে হবে 2টো সাবজেক্টের পরীক্ষা, কারুর ধরা যাক বেঙ্গলি আর কারুর ধরা যাক পলিটিক্যাল সায়েন্স। আমি এক্সাম্পল দিচ্ছি, এটা বেঙ্গলি পলিটিক্যাল সায়েন্স, এটা হিস্ট্রি ইকোনমিক্স সবকিছু থাকতে পারে। তোমরা একটা পেজের মধ্যে ইএনভিএস পরীক্ষা হচ্ছে ফর এক্সাম্পল 23শে ফেব্রুয়ারি লিখে রাখবে। L1 পরীক্ষা কবে, L1 পরীক্ষা এক্সাম্পল দিয়ে বলছি 26শে ফেব্রুয়ারি, 26/2/2021 2022। বেঙ্গলি পরীক্ষা হচ্ছে 28 তারিখ। এরকম করে একটা তালিকা তৈরি করে নেবে যাতে সেই তারিখে যেন মিস না হয়। বলো পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার। বেশ, স্যার বলছি, হ্যাঁ বলো। বলছি আপনার কম্পিউটার স্ক্রিনে দেখা যাচ্ছে না কেন?
আমার কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে না? না তো শুধু আপনার সিম্পল হয়ে গেল তো। জাস্ট আপনারটা দেখাচ্ছে। সে কি, দাঁড়াও। ও একজনে স্যার মাঝখানে কো প্রেজেন্টেশন স্টার্ট করে দিয়েছিল, কি যে নাম ছিল তার ভুলে গেলাম। ওই জন্য আমারটা পজ হয়ে গেছে। প্রেজেন্টেশন তুমি স্টার্ট করবে না, হ্যাঁ। করলে আমারটা বন্ধ হয়ে যাবে। এইবার নিশ্চয়ই দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার এবার ঠিক আছে স্যার, এবার ঠিক হ্যাঁ আছে। স্যার দেখা যাচ্ছে। এবার ধরা যাক এই চারটে যেদিন এক্সাম, আমার পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা 30শে ফেব্রুয়ারি হয় না, আমি ধরে নিচ্ছি মানে তোমার মার্চ মাস হয়ে গেছে, মানে 1 মার্চ, ঠিক আছে? এইবার এই যে লিস্টটা, এটা আমি নিজে একটা তৈরি করে রেখে দেবো যাতে পরীক্ষার দিন আমার কোনো সমস্যা না হয়। এটা গেল 1 নম্বর। আচ্ছা, এবার হচ্ছে 2 নম্বর, কিরকম পরীক্ষা হয়। সাধারণভাবে পরীক্ষা সকাল 10টার সময় শুরু হয়, মানে সকাল 10টার সময় বিশ্ববিদ্যালয় কোয়েশ্চেন ইস্যু করে, ইউনিভার্সিটি কি করে, কোয়েশ্চেন ইস্যু করে 10টার সময় কোয়েশ্চেন। কলেজের এই যে ওয়েবসাইটটা দেখালাম একটু আগে, krishnachandra.college.ac.in, এই কলেজের ওয়েবসাইটে কোয়েশ্চেন এখানে পাবে, এখানে এই বড় বড় করে লেখা আসবে কোয়েশ্চেন পেপার, ক্লিক করলে পাবে। চিন্তা নেই, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেব, সকাল 10টার সময় দিয়ে দেব, ঠিক আছে? যেদিন পরীক্ষা সেদিন স্নান করে খেয়ে দিয়ে একেবারে সকাল 9টা থেকে 9:30টার মধ্যে রেডি হয়ে থাকবে, যাতে 10টার সময় পরীক্ষা দিতে কোনো অসুবিধা না হয়। এবার 10টা থেকে 10:30 হচ্ছে বিশ্ববিদ্যালয় দেয় হচ্ছে কোয়েশ্চেন রিডিং টাইম, তুমি কোয়েশ্চেনটাকে পড়তে পারো। এবার ন্যাচারালি অনেকেই এই সময় প্রশ্নের উত্তর লিখতে শুরু করে, ফলে আমি ধরে নিচ্ছি যে সকাল 10টা থেকেই তোমার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, যদিও অফিসিয়াল পরীক্ষা শুরু হচ্ছে সকাল 10:30 থেকে। 10:30 থেকে 3 ঘন্টা হচ্ছে পরীক্ষা দেবার সময়, 10:30, 11:30, 12:30, 1:30। পরীক্ষা শেষ হচ্ছে ঠিক 1:30টার সময়। এই পরীক্ষার টাইমটা কিন্তু এদিক ওদিক হতে পারে, মানে বিশ্ববিদ্যালয় কিন্তু 10টার বদলে 11টা থেকে পরীক্ষা শুরু করতে পারে, কিন্তু যাই শুরু করুক না কেন এই কোয়েশ্চেন পড়ার জন্য 30 মিনিট আর পরীক্ষার জন্য 3 ঘন্টা তোমাকে দেবেই। তার মানে পরীক্ষা শেষ হচ্ছে, আমি যদি ধরে নিচ্ছি 1:30 PM, 1:30টার সময়, এরপরে তোমাকে খাতা জমা দিতে হবে দুপুর 2টোর সময়। খাতা জমা দেওয়ার জন্য, স্ক্যান করার জন্য, অথবা যদি তুমি কলেজের কাছে থাকো তাহলে কলেজে জমা দেওয়ার জন্য, দুটো ক্ষেত্রেই তুমি কত পাচ্ছ, 30 মিনিট, তার বেশি পাচ্ছ না। দুপুর 2টোর মধ্যে তোমাকে খাতা জমা করতে হবে, ঠিক আছে? এবার এই যে দুপুর 2টোর মধ্যে খাতা জমা তোমাকে করতে হবে, এই স্ক্যান করার জন্য, এই যে যেটা তুমি লিখলে সেটাকে PDF এ ট্রান্সফর্ম করার জন্য তুমি পাচ্ছ হচ্ছে 8 ঘন্টা। অর্থাৎ তোমার ক্ষেত্রে কি ঘটছে, তুমি পুরো পরীক্ষাটা তোমার শুরু হচ্ছে 10টা থেকে আর শেষ হচ্ছে 2টোর সময়, মানে মোরাললেস তোমার 4 ঘন্টার পরীক্ষা। এই 4 ঘন্টার মধ্যে তুমি PDF যদি 15 মিনিট ধরেও করো, তুমি পরীক্ষার জন্য টাইম পাচ্ছ 3 ঘন্টা 45 মিনিট। পরিষ্কার কি পরিষ্কার নয়? হ্যাঁ স্যার। পরিষ্কার তো? হ্যাঁ স্যার পরিষ্কার একদম। স্যার ঠিক আছে। হ্যাঁ, এই যে 3 ঘন্টা 45 মিনিট আমি সময় পাচ্ছি, এর মধ্যে আমাকে একটা খাতা রেডি করতে হবে, করে সেটাকে একটা নির্দিষ্ট ইমেল আইডিতে স্যারেদেরকে পাঠাতে হবে। এইবার কি বক্তব্যটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের ডিফারেন্ট ইমেল আইডি। প্রত্যেকটা স্যার তারা বলে দেবে তাদের নোটিশে কোন কোন ইমেল আইডিতে কিভাবে জমা করবে। আমাদের ইংরেজির ইমেল আইডি কি, যে ইমেল আইডিতে জমা করলে, কোনটা আমাদের ইংরেজির ইমেল আইডি? আমাদের ইংরেজির ইমেল আইডি হচ্ছে, আমি আরেকবার বলে দিচ্ছি, এই যে 307 english@kccollege.ac.in। তোমরা যখন প্রত্যেকে পরীক্ষা দেবে, আমি আগেই বলেছি একটা রুটিন যখন তৈরি করবে, ডেট দিয়ে পাশে সাবজেক্টের, তার পাশে সেই নির্দিষ্ট সাবজেক্টের কোন ইমেল আইডিতে জমা দিতে হবে সেটা পাশে লিখে রাখবে। ইংরেজির ক্ষেত্রে 307 ইংলিশ কেসি কলেজ
@ac.in প্রত্যেকটা স্মল লেটারে, অনেকেই ক্যাপিটালে ভুল করে ফেলে, অনেকে কলেজ বানান ভুল লিখেছে, স্যার যাচ্ছে না, COLLAG লিখেছে, অনেকে এসি ডট দেয়নি, এটা দিলে হবে না, এটা করলে হবে না, প্রত্যেকটা একেবারে কপি করে পেস্ট করে দিতে হবে। কপি পেস্ট সব থেকে ইজি। ইমেলে একটা বানান ভুল গেলে বলবে যে ডেলিভারি সাবসিস্টেম ফেলড। ফলে স্যার কিন্তু কপি করে পেস্ট করলে হচ্ছে না তো। হ্যাঁ অবশ্যই হবে, এত লোকে করেছে কেন হবে না? বানানটাকে ভুল লিখো না স্যার, স্যার ভুল লিখি না আমি, আপনার ইয়ে থেকে হোয়াটসঅ্যাপ থেকে আমি ডাইরেক্ট কপি করে মানে ইমেলটাতে মানে কি বলবো ডট স্ক্যানার থেকে ওইখান থেকে পেস্ট করছিলাম, তো ওখানে হচ্ছিল না, কোনো মতে যাচ্ছিল না। 100% হবে, 200% হবে। আমি সারা জীবনে 20,000-এর বেশি মেল করেছি। আমি বহু লোক আমার কাছে এসছেও দেখা করতে কলেজে, তাদেরকে আমি ওই একই করে কপি পেস্ট করে মেল করে দিয়েছি। কেন হবে না? অবশ্যই হবে স্যার। আমারটা বারবার ট্রাই again দিয়ে দিতে, তাহলে কি বললাম না, অবশ্যই হবে, 100% হবে। তুমি আমি তোমার কাছে থাকলে এক্ষুনি করে দেখি। স্যার বলছি যে আমাদের পরীক্ষা তো 2টো পর্যন্ত, তো পরীক্ষা 2টো পর্যন্ত, এবার এই টাইমিংটা আমি বলছি আগের পরীক্ষার উপরে বেস করে। এবারে হয়তো 2:30 হতে পারে বা অন্য সময় হতে পারে, খালি মাথায় রেখো 8 ঘন্টা আচ্ছা পাবে হচ্ছে কোয়েশ্চেন পড়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য পাবে 3 ঘন্টা, আর পরীক্ষা কোয়েশ্চেন জমা দেওয়ার জন্য পাবে আরো 8 ঘন্টা, মোট 4 ঘন্টা। তার মধ্যে মোটামুটি 15 মিনিট রাখা হচ্ছে স্ক্যান করার জন্য, আর 3 ঘন্টা 45 মিনিট রাখা হচ্ছে উত্তর লেখার জন্য। বলো ক্লিয়ার কিনা? বলছি স্যার কাউরি যদি বাড়ি দূরে হয়, তাও যদি বলে আমি কলেজে জমা দেবো, হ্যাঁ সেক্ষেত্রে কটায় কলেজ পৌঁছাতে হবে? দূরে কাছে বলে এরকম কোনো ব্যাপার নেই, সে সব ক্ষেত্রে যদি কলেজে জমা দিতে চায় তাহলে কিন্তু দুটোর মধ্যে দিতে হবে, এইটাই একটা মুশকিল। ওই তার মানেটা কি? তার মানেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় চাইছে তুমি অনলাইনেই জমা দাও, বিশ্ববিদ্যালয় চাইছে না তুমি অফলাইনে জমা দাও, ওই জন্যই সময়টা দূরে বা কাছে সবার জন্যই একই রকম রেখেছে। বুঝতে পেরেছো? হ্যাঁ অনলাইনে একটু প্রবলেম হচ্ছে। আমি বুঝতে পেরেছি, কিন্তু তাহলে যেটা তোমাকে করতে হবে, তাহলে মানে 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 কলেজ মানে তোমাকে পাশে কোনো একজন মানে দাদাকে রাখতে হবে বা কারোর একটা কাছে যেতে হবে, যে খুব সহজে তোমাকে একটা মেল করে দিতে পারবে। যদি তোমার বাড়ি খুব দূরে হয়, কাছে হলে দিয়ে যাও, কোনো অসুবিধা নেই, কিন্তু দুপুর 2টোর মধ্যেই ঢুকতে হবে। আমি এ ব্যাপারে আরো কিছু কথা বলবো, সেটা আমি রেকর্ডটা অফ করার পরে বলবো, ঠিক আছে? বেশ, ফলে যেটা বিষয় গেল সেটা হচ্ছে প্রত্যেকে একটা তালিকা তৈরি করবে, সেখানে এই ইমেলের লিস্ট এখানে প্রত্যেকে তৈরি করে নেবে। বেঙ্গলির কি ইমেল, bengali@kccollege@gmail.com, এখানে প্রত্যেকে লিখে নেবে। বুঝতে পেরেছো? এই তালিকা অনুযায়ী যাতে প্রত্যেকে মেল করতে কোন দিন এক্সামিনেশন এবং কি এক্সামিনেশন এবং কোন ইমেলে মেল করতে হবে, যেন সেটা একদম পরিষ্কার চোখের সামনে ভাসে। বলো পরিষ্কার নয়, বলো। স্যার বলছি আপনার মেলটা মহানন্দ স্যারের যে মেলটা ওটা তো সেম, তাহলে কি দুটোই একই মেলে পাঠাতে হবে তো? হ্যাঁ দুটোই একই মেলে পাঠাতে হবে, সেম। ইংরেজি ডিপার্টমেন্টের আমরা মোরাললেস একই মেল রাখি, ঠিক আছে? ইংলিশ ডিপার্টমেন্টের কোনো আলাদা মেল আমরা রাখি না, ঠিক আছে? স্যার মানে আমি ইন্টারনেলেও তো একই মেল ছিল, সেই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ ইন্টারনেলও আমরা একই মেল রাখি, আর মেন এক্সামিনেশনও মোরাললেস একই মেল রাখি। যদি আলাদা মেল করি, যদি ভরে যায় তখন করি, কিন্তু আলাদা মেল আমরা জেনারেলি করি না, করলে বলে দিই, ঠিক আছে? ওকে স্যার, ওকে। বেশ, বলো। স্যার বলছিলাম যে আমি যখন ইন্টারনেলের যখন পিডিএফ করে ছাড়লাম, তখন প্রথমে দেখালো হয়ে গেছে, ঠিক আছে, তারপরে 1-1.5 ঘন্টা পর দেখাচ্ছে ডিফেক্ট তার মানে মেল। প্রথমে দেখাইনি হয়ে গেছে, যেটা ঘটেছে সেটা হচ্ছে তুমি স্পেলিংটা ভুল লিখেছো, এবং সেই জন্য তোমার মানে ডিফেক্ট, ওই জন্য ডেলিভারি সাবসিস্টেম ফেল দেখাচ্ছে। তুমি কলেজ বানান ভুল লিখেছো, বা .ac বা .in কোন একটা জায়গায় ভুল দিয়েছো, কিছু একটা দিয়েছো। স্যার একদম মানে যেটা পেস্ট করেছিলাম, মানে আপনার থেকে কপি করে আমি ওখানে পেস্ট করেছিলাম, তো প্রথমে আমাকে দেখাচ্ছিল যে হ্যাঁ সেন্ড হয়ে গেছে, তা 1-1.5 ঘন্টা পর দেখাচ্ছে যে না ডিফেক্ট হয়ে গেছে। না, তারপর সেন্ড আমি হয়ে গেছে এটা জিমেল দেখায় না। জিমেল যেটা দেখায় সেটা হচ্ছে যে মানে মানে তোমার মনে হয় তুমি সেন্ড করে দিয়েছো, কিন্তু সেন্ড ইমেলে ওই যাচ্ছে এরকম দেখায়। তারপরে যেটা হয় চলে গেছে কিনা সেটা তুমি বুঝবে যখন একদম সেন্ড ইমেলে ওটা স্টেবিলাইজড অবস্থায় থাকবে, একেবারে পিডিএফ শুধু দেখাবে। 3 ডটে গিয়ে পড়ে পিডিএফ সবই দেখাচ্ছিল। না, এটা তো হওয়ার কথা নয়, এটা হওয়ার কথা। স্যার যদি
স্যার শোনো, যদি সেন্ড যদি না হয় তাহলে তো ইমেলটার মধ্যেই থেকে যাবে, আর যদি সেন্ড যদি হয়ে যায় তাহলে সেন্ড বক্সে যেয়ে দেখতে হবে যে হ্যাঁ সেন্ড হয়ে গেছে। দেখো ইমেল যাচ্ছে ওটা আউট বক্সে দেখায়, আর সেন্ড ইমেলে ওটা পুরোটা দেখায়। আমি বহুদিন ধরে জিমেল করছি, আমি জিমেল করছি তোমাদের মতো বয়স থেকে, আমার 16 বছর হয়ে গেল মোটামুটি জিমেল করছি। আমি এই ভুলগুলো জানি, অনেকে এই ভুলগুলো করে, মানে এগুলো স্বাভাবিক, আমি বলছি না এগুলো মানে অস্বাভাবিক, এগুলো যে কোনো লোকেরই হতে পারে। কিন্তু তোমরা যেটা চেষ্টা করো একটু যাতে ঠিকঠাক হয় সেই দিকে একটু নজর রাখো। তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে যে তোমাদের সেন্ড বক্সে ওটা গেছে কিনা, পিডিএফ শুদ্ধ থাকলে গেছে। আর অনেকে আবার হ্যাঁ 2-3 বার পাঠাও, 2-3 বার পাঠালে কোনো একটা হয়তো যায়নি, এটা হতে পারে। ঠিক আছে, স্যার, বেশ। আমাকে সেন্ড দেখাচ্ছিল যে চলে গেছে, তারপর দেখছি যে না যায়নি। নিয়ে আমার হ্যাঁ একটা দিদি বলল যে না যায়নি, এটা আবার কপি করে আবার ছাড়। নিয়ে আমি ছাড়লাম, হ্যাঁ তারপরে দেখছি যে চলে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হতে পারে। বেশ, এবার আমি যেটা করছি সেটা হচ্ছে তাহলে মোটামুটি পরিষ্কার যে সবাই এরকম একটা তালিকা প্রত্যেকে তৈরি করবে। ঠিক আছে, এইবার আমি আসছি হচ্ছে যে আর কি কি করবে, মানে এইটা তো বেসিক জিনিস, আর কি কি করবে। আচ্ছা, 1 নম্বর যেটা আমি অলরেডি বলেছি, একটা স্টেবল ইন্টারনেট কানেকশন সেই দিনের জন্য লাগবে। 2 নম্বর যেটা প্রত্যেকের লাগবে, একটা ইমেল আইডি লাগবে লাগবে লাগবে। যদি নিজের না থাকে, দাদুর, কাকুর, পাড়ার যে কোনো লোকের একটা ইমেল আইডি যেন মোবাইলে, যদি নিজের পাড়ার কাকুর থাকে, নিজেরা এক্ষুনি একটা বানিয়ে নাও। যদি অনেকেই আছে যারা পাশের বাড়ির লোকের থেকে ইমেল আইডি দিয়ে পাঠিয়েছো, আমি পরামর্শ দেবো প্রত্যেকের একটা পার্সোনাল ইমেল আইডি এবং তার পাসওয়ার্ড নিজেদের দরকার হলে খাতায় লিখে রাখো, এবং সেটা কোনো পরীক্ষা দেরি আছে প্রায় 40 দিন 50 দিন, একটা প্রত্যেকে পার্সোনাল ইমেল আইডি ক্রিয়েট করে নাও, এবং প্রেফারেবল সেটাতে যেন নিজের নামটা থাকে, থাকলে তাহলে বুঝতে পারবো। ঠিক আছে, ফলে ইমেল আইডি, স্টেবল ইন্টারনেট কানেকশন দুটো অত্যন্ত প্রয়োজনীয়। 3 নম্বর কি লাগবে পরীক্ষার আগে? 3 নম্বর লাগবে হচ্ছে ফ্রন্ট পেজ। স্যার ফ্রন্ট পেজটা কোথায় পাবো? পরীক্ষার আগে বর্ধমান বিশ্ববিদ্যালয় দেবে, আমি এক্ষুনি দিয়ে দিতে পারি তোমাদের গ্রুপে, কিন্তু আমি দিচ্ছি না তার কারণ যদি পরিবর্তন হয়। এই হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৈরি করা ফ্রন্ট পেজ, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বেশ, এই ফ্রন্ট পেজ তোমরা প্রত্যেকে প্রিন্ট করে নেবে। কটা প্রিন্ট করবে পরীক্ষার আগে? মিনিমাম 6টা, 6 পেজেস। স্যার 6টা কেন প্রিন্ট করব? 4টে পরীক্ষা, আপনি 2টো এক্সট্রা প্রিন্ট করতে বলছেন কেন? এই জন্য প্রিন্ট করবে কারণ অনেক সময় এই ফ্রন্ট পেজ ফিল আপ করার সময় ভুলভাল লেখা তোমরা লিখে ফেলো। রেজিস্ট্রেশন নাম্বার ভুল লিখে ফেললে, রোল নাম্বার ভুল লিখে ফেললে, কাটাকুটি করলে, যাতে কাটাকুটি করার পরে ওই পেজটাকে রিজেক্ট করে দিয়ে একটা নতুন পেজ বার করতে পারো, সেই জন্য 6টা বা 7টা করে রাখবে যাতে ভুল না হয়। এই ফ্রন্ট পেজটা পরীক্ষার মিনিমাম 10 দিন আগে থেকে প্রিন্ট করে রাখবে, 6টা বা 7টা। এবং এই ফ্রন্ট পেজ পাওয়ার সঙ্গে সঙ্গে ডেট অফ এক্সামিনেশন, যে দিন যে পরীক্ষা দিচ্ছ তার তারিখটা লিখবে। L1 দিচ্ছ ধরা যাক 26শে ফেব্রুয়ারি, উপরে লিখলে 26 ফুল স্টপ দিয়ে 02 ফুল স্টপ দিয়ে 2022। এক্সামিনেশনের নাম অ্যাডমিট কার্ডে বড় বড় করে লেখা থাকে, বিএ সিবিসিএস জেনারেল এক্সামিনেশন 2022 লিখতে হবে, হয় 2022 বা 2021 হয়তো হবে, সেটা লিখবে এখানে। সাবজেক্ট, এক্ষেত্রে সাবজেক্ট হবে ইংলিশ। কোর্স বা পেপার L1, হাফ বা গ্রুপ কিচ্ছু দেবে না। প্রত্যেকটা পেপারের একটা করে কোর্স টাইটেল এবং পেপার নেম থাকে। ইংরেজির ক্ষেত্রে পেপার নেম কি, কোয়েশ্চেন পেপারে দেখলেই বুঝতে পারবে, মানে কোর্স মেটেরিয়ালও লেখা আছে। ইংলিশের ক্ষেত্রে পেপার নেম হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি অ্যান্ড স্টাইলিস্টিক্স। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা পেপার নেম থাকে, অ্যাডমিট কার্ডে সেটা লেখা থাকবে, দেখে দেখে পেপার নেম লিখবে পুরোটা। ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি অ্যান্ড স্টাইলিস্টিক্স, হিস্ট্রি হলে ইন্ডিয়ান হিস্ট্রি, বেঙ্গলি হলে বেঙ্গলি প্রোজ লিখবে সেটা। রোল নাম্বার
অ্যাডমিট কার্ডে লেখা থাকবে, একটা 12 ডিজিটের রোল নাম্বার পাবে, লিখবে। রেজিস্ট্রেশন নাম্বার এখনো পাওনি, পেয়ে যাবে, একটা লিখবে, দিয়ে অফ দিয়ে 2021 2022 একটা ইয়ার দেবে, সেই ইয়ারটাও লিখবে। লেখার পরে প্রত্যেকে অবশ্যই এবং অবশ্যই তলাতে সাইন করবে। সাইন না করলে সেই আনসার পেপার গৃহীত হবে না বলে বর্ধমান বিশ্ববিদ্যালয় বলেছে। তলায় নিজের সাইন করবে, ডিক্লেয়ার করছো। এবং দেখো কি বলা আছে, বলা আছে যে এর সঙ্গে এইটা হচ্ছে মেন পেপার, এটা হচ্ছে ফ্রন্ট পেপার। এই ফ্রন্ট পেপার না থাকলে পরীক্ষার তোমার যে উত্তরপত্র সেটা গ্রাহ্য হবে না। এই ফ্রন্ট পেপারের তলায় থাকবে ইউজ A4 সাইজ পেপার টু রাইট ইওর আনসার। A4 সাইজের পেপার ইউজ করতে বলেছে। এবার যে ব্ল্যাঙ্ক A4 সাইজের পেপার ইউজ করবে, ওপর দিকে mention your roll number, subject, paper and course at the header section of each page। যে মার্জিন টেনে যে পাতাটা তৈরি করবে, সেই পাতাতে যে মার্জিন টেনে যে পাতা তৈরি করবে, সেই পাতাতে অবশ্যই এবং অবশ্যই এই তিনটে জিনিস, রোল নাম্বার, সাবজেক্ট এবং তার সঙ্গে সঙ্গে তোমার হুইচ পেপার, সেটা লিখতে হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি একটা খাতার, দেখে নাও তোমাদেরই দাদা বা দিদির একটা খাতা কিরকম দেখতে হয়। এইরকম দেখতে হয়। ডেট লেখে, বিএ, ওরা সেমিস্টার 6 ছিল, তোমাদের তো বিএ সেমিস্টার 1 জেনারেল, ওরা অনার্স ছিল, তোমাদের জেনারেল এক্সামিনেশন 2021 হবে। সাবজেক্ট লিখবে, পেপার লিখবে, এই কোর্স টাইটেল লিখবে, ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিস স্টাইলিস্টিক্স, রোল নাম্বার দেবে, রেজিস্ট্রেশন নাম্বার দেবে, ইয়ার দেবে, টুক করে সই করে দেবে। এই প্রত্যেকটা খাতার মার্জিন এরকম করে টানতে পারো। যদি মার্জিন টানার সময় না থাকে, মুড়ে নিতে পারো, নিয়ে ওপরে রোল নাম্বার, সাবজেক্ট, পেপার, তোমাদের রোল নাম্বার, সাবজেক্ট ইংলিশ L1 আর পেপার আর কোর্স হচ্ছে এখানেও L1, পেজ 01 02 এরকম করে পেজ পরপর দিয়ে যেতে হবে। এই হবে একটা মোটামুটি খাতা। এটা ধরে একটা 13 পাতার PDF বানিয়েছে, তোমাদের এরকম একটা কিছু হবে। বলো এখনো পর্যন্ত পরিষ্কার কিনা? বেশ, এইবার যেটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে ফ্রন্ট পেজ 6টা করলাম, আর তাহলে A4 পেজ কি করব? A4 পেজ প্রত্যেককেই পরামর্শ দিচ্ছি, 4টে পরীক্ষায় আমার হিসেবে এক একটা পরীক্ষায় 20টা করে লাগে। 4 কুড়ি 80টা মতো A4 পেজ সিঙ্গেল কিনলে অনেক দাম পড়ে যাবে। আমার মতো একটা কার্টন কিনে নাও, দুজন বন্ধু ভাগ করে নাও। একটা কার্টন পড়বে 160 টাকা থেকে 170 টাকা, দুজন বন্ধু 80 টাকা দিয়ে ভাগ করে দেবে, পরের পরীক্ষা তো কাজে লাগবে। একটা কার্টনে 400টা মতো থাকে, নিয়ার অ্যাবাউট 400, 200 করে পেয়ে যাবে। পরের পরীক্ষা তো, যদি পরীক্ষা অনলাইনে হয় বলা যাচ্ছে না, চারপাশে পরিস্থিতি খারাপ। মুখ্যমন্ত্রী কালকে বলেছেন যে দরকার হলে স্কুল বা কলেজ বন্ধ হতে পারে, তো সেই জন্য আবার যদি পরে অনলাইন পরীক্ষা লাগে তখন কাজে লাগবে, বা এমনিও বাড়িতে A4 পেজের শিট দরকার হয়। ফলে মোটামুটি 80টা মতো A4 পেজের শিট রাখবে সঙ্গে। এরকম যেন না হয় 10টা আছে, পরীক্ষার সময় আরো কিছু প্রয়োজন হচ্ছে, তখন দোকানে বেরিয়েছি A4 পেজ কিনতে, এটা যেন না হয়। যতটা বেশি পরিমাণে স্টকে রেখে দেবে A4 পেজ। ফ্রন্ট পেজ 6টা, A4 পেজ 80টা মোটামুটি স্টকে রাখলে পরীক্ষা পেরিয়ে যাবে। বলো এতদূর ক্লিয়ার? Yes, sir. এরপরে যেটা 5 নম্বর জিনিস, সেটা হচ্ছে PDF স্ক্যানার, যেটা দিয়ে স্ক্যান করবে। স্যার কোন PDF স্ক্যানারে স্ক্যান করব? এখন অলরেডি করেছো, স্ক্যান করে বুঝে গেছো কোনটা তোমাদের ক্ষেত্রে ভালো। তোমরা যা খুশিতে করতে পারো। গুগল প্লেতে যাবে, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, গুগল প্লে স্টোরে যাবে। আমি ব্যক্তিগতভাবে ডক স্ক্যানারটা রেকমেন্ড করি, কারণ ডক স্ক্যানারে এই যে ফাইলটাকে ছোট করা যায়। এই যে ডক স্ক্যানারে ফাইলটাকে ছোট করা যায়। এই যে ডক স্ক্যানারটা ইউজ করতে পারো, খারাপ নয়। রেজলিউশন থেকে ছোট বড় করা যায়। অনেকে অ্যাডোবি স্ক্যানার ইউজ করতে পারো, অ্যাডোবি স্ক্যান ইউজ করতে পারো।
অনেকে ভি ফ্ল্যাট ইউজ করতে পারো, যার খুশি যেটা পছন্দ আগে থেকে করো। ভি ফ্ল্যাট স্ক্যানার, ভি ফ্ল্যাট স্ক্যানার, যার যেটা আগে থেকে পছন্দ সেটা মোটামুটি করো, করে ডাউনলোড করে রাখো যাতে স্ক্যান করতে অসুবিধা না হয়। এই স্ক্যানার কিন্তু হচ্ছে মাস্ট। স্ক্যানার লাগবে, কি কি লাগবে মাস্টে লাগবে, ইন্টারনেট লাগবে, ইমেল আইডি মাস্ট, ফ্রন্ট পেজ 6টা লাগবে, A4 পেজ 80টা লাগবে, আর পিডিএফ স্ক্যানার লাগবে। প্রত্যেকের মোবাইলে একটা পার্সোনাল মোবাইল ফোন লাগবে, এইটা হচ্ছে মাস্ট। আর এর সঙ্গে কি লাগবে, ইংরেজি পরীক্ষা দিতে যেটা লাগবে সেটা হচ্ছে আমি যে কোর্স মেটেরিয়ালটা দিয়েছি মাত্র 32 পাতা, একটা জেরক্সও আমাদের জেরক্স সেন্টারে, কলেজের জেরক্স সেন্টারে, যেটা কলেজের অপোজিটে সেখানে দেওয়া আছে। যদি কেউ প্রিন্ট আউট করতে না পারো তাহলে এটা আইদার জেরক্স বা প্রিন্ট আউট করে এটা যেন সঙ্গে পাশে থাকে, কারণ এখান থেকে অনেকাংশেই কোয়েশ্চেন কমন করার সম্ভাবনা। কোয়েশ্চেন আমি করি না, কোয়েশ্চেন বর্ধমান বিশ্ববিদ্যালয় করে, কিন্তু এখান থেকে অনেক ক্ষেত্রেই কোয়েশ্চেন কমন পড়ে। তাহলে এইটার একটা প্রিন্ট আউট পাশে রাখবে। মাথায় রেখো, অনলাইন এক্সামিনেশনে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, ওই 3 ঘন্টা তুমি মাথা ঠান্ডা করে কতটা আনসার প্রপারলি লিখে স্ক্যান করে ইমেল করতে পারলে তার উপরে। তুমি কতটা জানো, কতটা জ্ঞান আছে তার উপরে ম্যাটার করে না, তুমি কত সুন্দর করে তোমার আনসার স্ক্রিপ্টটা সাজিয়ে ওই 3 ঘন্টার মধ্যে টাইম ম্যানেজ করে মেল করে উঠতে পারলে কিনা। ফলে মাথা একদম গরম করবে না, টেনশন করবে না, একেবারে মহেন্দ্র সিং ধোনির মতো কুল হেডেড ক্যাপ্টেনের মতো বসে থাকতে হবে, মাথায় যেন বরফ চাপা দেওয়া আছে। ফলে চেঁচামেচি, পরীক্ষার আগে 8 ঘন্টা বন্ধুদের সঙ্গে গল্প মারছি করছি, এইগুলো যেন না হয়। একদম রিল্যাক্স হয়েতে আমি পুরো জিনিসগুলোকে এখানে রাখতে পারছি কিনা। বিকজ অনলাইন এক্সামিনেশন ইজ নট অ্যান এক্সামিনেশন অফ ডিসপ্লেইং নলেজ। জ্ঞান দেখাবার একটা জায়গা নয়, কারণ জ্ঞান তোমার পাশেই আছে, তোমার বইয়ের আকারেই আছে, তুমি তো দেখে লিখছো। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি পুরো সিস্টেমটাকে এই পিডিএফ করে, এই তোমার যে জ্ঞানটা যে তোমার পাশে রয়েছে সেটাকে তুমি ওই তোমার হাতের লেখাতে পিডিএফ করে ট্রান্সফর্ম করে স্যারকে মেল করতে পারলে কি পারলে না তার উপরে ডিপেন্ড করছে। পরিষ্কার? আমি কি পরিষ্কার? Yes, sir. যার যত বেশি রিসোর্সেস মানে এইরকম স্টাডি মেটেরিয়াল যার যত বেশি আছে, যত টুক করে দুটো আনসার আনকমন পাচ্ছি, টুক করে গুগলে দেখে নিলাম, এইগুলো যে যত ভালো করে খাতাটাকে সুন্দর করে লিখতে পারবে তার তত বেশি নম্বর হবে। নাম্বার নিয়ে চিন্তা করার কিছু নেই, খোঁজ নিতে পারো, ইংলিশ ডিপার্টমেন্ট কোনোদিনও খারাপ নাম্বার দেয় না, নাম্বার নিয়ে চিন্তা করার কিছু নেই। কিন্তু যেটা করবে সেটা হচ্ছে নিজেরা যেন ভালো আনসার লিখতে পারো, নিজের খাতাটা যেন একটু পরিষ্কার ঠিকঠাক মতো হয়। অনেকেই ভালো দিয়েছো, খুবই এই আমি দেখছিলাম যে ইন্টারনালে খুবই ভালো লিখেছো, অনেকে ভালো লিখেছো, সুন্দর করে লিখেছো, খাতাকে সামনে খুব সুন্দর করে খাতা তৈরি করেছো। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কভার পেজে কিছু সুন্দর করে তৈরি করার কিছু নেই, এই কভার পেজটাই দিতে হবে, আলাদা করে তোমাদের প্রজেক্ট পেপারের মতো কোনো কভার পেজ দেবে না। আর সাইন করতে ভুলবে না। দেখো এখানে পরিষ্কার বলা আছে, the examinee will be treated as absent in the relevant course if the answer script is not submitted as per instruction number 5. instruction number 5টা কি, নিজের হাতের লেখায় লিখতে হবে এবং তাকে এখানে সই করতে হবে, ডিক্লারেশন যে আমি পরীক্ষাটা অনেস্টলি দিচ্ছি। বলো পরিষ্কার হয়েছে কিনা? প্রত্যেকের পেপারে যেন এই ফ্রন্ট পেজ সামনে থাকে, ফ্রন্ট পেজ না থাকলে শুধু আনসার গেলে কিন্তু সেটা গৃহীত হবে না। আমি মাথার মধ্যে ঢোকাতে পেরেছি? বেশ, হ্যাঁ বলো। স্যার বলছি ওই যে ফ্রন্ট পেজে যে লেখাগুলো রয়েছে ওইগুলো প্রিন্ট আউট করতে হবে? আরে ফ্রন্ট পেজটা প্রিন্ট আউট হলে তো সবটাই প্রিন্ট আউট হবে, লেখা থেকে শুরু করে সবই তো প্রিন্ট আউট হবে। তাহলে গ্রুপে দিয়ে দেবেন? আমি দিয়ে দিতে পারি, কিন্তু আমি এখনই দিচ্ছি না, তার কারণ যদি বর্ধমান বিশ্ববিদ্যালয় পরিবর্তন করে ফ্রন্ট পেজটা তাহলে কি ঘটবে? তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে তোমরা পুরনো ফ্রন্ট পেজ নিয়ে বসে থাকবে আর বর্ধমান বিশ্ববিদ্যালয় নতুন ফ্রন্ট পেজ দিয়ে দেবে। আর একটু ওয়েট করছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইনস্ট্রাকশনের জন্য, এখনো তো ফাইনাল ইনস্ট্রাকশন আসেনি, ওই জন্য। বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার। বেশ। স্যার ওখানে যে রোল নাম্বারটা লেখা আছে ওটা কি কলেজ রোল যেটা আছে ওটা দিলেই তো হবে? না, কলেজ রোল নয়, ইউনিভার্সিটি রোল। বারবার বলছি
যেটা অ্যাডমিট কার্ডে লেখা থাকবে সেটা লিখবে। তোমাদের 12 ডিজিটের একটা ইউনিভার্সিটি রোল দেওয়া হবে, সেটা পরীক্ষার মাত্র 3 দিন আগে পাবে, পরীক্ষার মাত্র 19 তারিখে পাবে, আর 22 তারিখে পরীক্ষা। তখন সেইখানে যে অ্যাডমিট কার্ডে যে রোলটা থাকবে সেটা দেবে। ঠিক আছে, পরিষ্কার তো? ইউনিভার্সিটি এক্সামিনেশনে সবসময় ইউনিভার্সিটি রোল ইউজ করতে হবে। পরিষ্কার? হ্যাঁ স্যার। বেশ, রেজিস্ট্রেশন তো আমাদের হয়নি এখনো। রেজিস্ট্রেশন হয়ে গেছে, রেজিস্ট্রেশন নাম্বারটা অ্যাডমিট কার্ডে লেখা থাকবে, আলাদা করে একটা রেজিস্ট্রেশনের সার্টিফিকেটও পাবে। রেজিস্ট্রেশন তো হয়ে গেছে, রেজিস্ট্রেশন তো জমা দিয়ে দিয়েছো, সবার রেজিস্ট্রেশন জমা দিয়ে দিয়েছো। কি বলছো? আর ওই রেজিস্ট্রেশনটাই যেটা জমা দিয়েছি, আর যেটা জমা দিলে ওটাই রেজিস্ট্রেশন, ওটারই একটা নাম্বার আসবে, ঠিক আছে? ওটারই একটা নাম্বার আসবে, ঠিক আছে? কখন দেবে স্যার? ওটা আমিও জানি না, ওটা বিশ্ববিদ্যালয় যখন দেবে, আমার ধারণা পরীক্ষার 7-8 দিন আগে দেবে। বিশ্ববিদ্যালয় খুবই দেরি করে এই কাজগুলো করে, কি আর করা যাবে। বেশ, আচ্ছা এইবার আমি আসছি হচ্ছে যে স্ক্যানটার ব্যাপারে। একটা কথা একটু সবাইকে বলে দিই, একটু মাথায় রেখো, সেটা হচ্ছে স্ক্যানটা কেমন করে করবে। আমি পরেও দেখাবো, এখনো একবার দেখাবার চেষ্টা করি। হ্যাঁ, এই যে এরকম দেখতে হয় আনসার শিটটা, আরেকবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার আমরা একটু বলার চেষ্টা করব যে কেমন করে তোমরা পরীক্ষা, এই যে এরকম দেখতে হবে ব্যাপারটা। আর এইবার দেখাচ্ছি স্ক্যান করাটা। এবার আমরা দেখবো যে আমরা কেমন করে যে আনসার স্ক্রিপ্ট বা যে উত্তরপত্র আমরা তৈরি করেছি সেই উত্তরপত্র কেমন করে আমরা স্ক্যান করতে পারি। এবার স্ক্যান করার আগে আমরা একবার জেনে নিই যে কি কি মোবাইল থেকে স্ক্যান করার যে সফটওয়্যারটা সবাইকে মোটামুটি রেকমেন্ড করছি, খুবই ভালো সফটওয়্যার। এই যে অ্যাডোব স্ক্যানে আমি স্ক্যান করেছি, তোমরা অন্য কিছু তো স্ক্যান করতে পারো। এই দেখো, তোমরা জানো এই প্রসিডিওরটা, খুলবে, খুলে ছবি তুললে পুরো এই পরপর এখানে জমা হবে, মানে যে কোনো স্ক্যানারের ক্ষেত্রেই মোরালেস তাই হয়। অলরেডি এরকম করে মার্জিনটা ভালো করে টেনে এখানে তোমার লেখা থাকবে, ঠিক আছে? এইবার যেটা ঘটবে, A4 সাইজে এই যে তোমাদের লেখা ধরো যে পেজগুলো তুমি পরপর এরকম করে স্ক্যান করছো, ঠিক আছে? এবার করার পরে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস ঘটবে, যখন তুমি সেভ করবে এই যে পিডিএফটা, যখন তুমি সেভ করবে তখন বিশ্ববিদ্যালয় বলে তোমাদের যে ফাইলটা, সেই ফাইলের নামটা রিনেমে গিয়ে নামটা পাল্টে নিজের রোল নাম্বার করে দেবে। এটা করে দেওয়ার চেষ্টা করবে, যারা পারবে না ঠিক আছে আমি দেখে নেবো সেটা, কারণ তাহলে আমাকে আবার অনেক কষ্ট করে তোমাদের রোল নাম্বারটা দেখে এই ফাইলটাকে রিনেম করতে হয়। কিন্তু তোমরা যারা মোটামুটি পারবে এই ফাইলটার নামের এখানে গিয়ে রিনেম করে রোল নাম্বার দিয়ে নিজের ফাইল করে তারপরে ওকে করবে। তাহলে কি হবে, যখন তুমি জমা দিচ্ছ তোমার খাতাটা, যেহেতু তোমার ফাইল নামটা তোমার রোল নাম্বার অনুযায়ী আছে, তাই সেই খাতাটাই জমা পড়বে। বুঝতে পেরেছো? স্যার বলছিলেন যে শুধু রোল নাম্বার দিলেই হবে তো? শুধু রোল নাম্বারটা দিয়ে স্পেস দেবে, দিয়ে L1 লিখবে। এটা কেন করবে? বর্ধমান বিশ্ববিদ্যালয়ে শুধু রোল নাম্বারই বলে, কিন্তু এটা কেন করবে, L1 কেন লিখবে? তার কারণটা হচ্ছে পরের দিন যদি আবার পরীক্ষা থাকে সেখানেও তো তোমাকে রোল নাম্বার দিতে হবে। এবার সেখানে যদি পলিটিক্যাল সায়েন্স না লেখো তাহলে কিন্তু তোমার মোবাইল বলবে যে ইউ হ্যাভ সেভ দ্য সেম ফাইল, একই নামের দুটো ফাইল তোমাকে মোবাইল সেভ করতে দেবে না। সেই জন্য রোল নাম্বার স্পেস দিয়ে সেদিনকে যে পরীক্ষাটা দিচ্ছ, পল সায়েন্স হলে পল সায়েন্স, ইংরাজি হলে ইংরাজি, সেটা দেবে। ঠিক আছে স্যার। রোল নাম্বার 203007000029, আমাকে বলে নি তারপরে প্রশ্ন করবে। তোমার রোল নাম্বার ধরা যাক 203007000029 দিয়ে একটা স্পেস দিয়ে দিলে, একটা স্পেস টিপলে, স্পেস দিলে দিয়ে L1 দিয়ে ওকে করে দিলে। বুঝতে পেরেছো? প্রত্যেকের ইউনিভার্সিটি রোল নাম্বার যেটা পরীক্ষার 3 দিন আগে পাবে,
22 তারিখে পরীক্ষা হলে 19 তারিখে পাবে, সেই রোল নাম্বারটা দিয়ে যেটা অ্যাডমিট কার্ডে লেখা থাকবে, সেই ইউনিভার্সিটি রোল নাম্বারটা স্পেস দিয়ে সেই যেদিনকে পরীক্ষা যেটা দিচ্ছ তার সাবজেক্ট নামটা দিয়ে সেভ করবে আনসার স্ক্রিপ্ট। বলো কার কি প্রশ্ন আছে? স্যার বলছি যে আপনি এখন কি বললেন যে ফাইলটার নামটা চেঞ্জ করবেন, রোল নাম্বার দেবো, স্পেস দিয়ে সাবজেক্টের নাম দেবো। হ্যাঁ রাইট। যে ফাইলটার নামটা কোথায় চেঞ্জ করবে, মানে যেখানে স্ক্যান করবো ওইখানে যে অপশন দেয় ওইখানেই চেঞ্জ করে নেবো তো? স্ক্যান করার সময় দেখবে একটা অপশন দেয়, দেখবে এই তুমি স্ক্যান করলে তো, দাঁড়াও দেখাচ্ছি, এই তুমি স্ক্যান করলে, স্ক্যান করার সময় দেখবে এই হচ্ছে প্রত্যেকটা পেজ এরকম ভাবে স্ক্যান হয়ে চলে এসছে। এইখানে দেখবে একটা ডিফল্ট নাম থাকে, ডেট দিয়ে থাকে সাধারণত, ডক স্ক্যান 25 সেপ্টেম্বর 2020 এরকম ডেট থাকে। এইটাকে এডিট করবে, এই যে নামটাকে এটাকে এডিট করবে, এটাকে পাল্টাবে, পাল্টে নামটা নিজের রোল নাম্বার দিয়ে দেবে। এটাতে তোমাদের খাতাকে লোকেট করতে খুব সুবিধা হয়, ওই জন্যই বিশ্ববিদ্যালয়ে বলেছে। স্যার রোল নাম্বার আর সাবজেক্টের নামটা? হ্যাঁ, রোল নাম্বার স্পেস দিয়ে L1 বা স্পেস দিয়ে পল সায়েন্স POLSC। সাবজেক্টের নাম্বার এই জন্য দেবে, দেওয়ার প্রয়োজন পড়ে না, এই জন্য দেবে তোমার নিজের জন্য, যাতে এই একই রোল নাম্বারের 4টে খাতা তো তোমার মোবাইল সেভ করতে দেবে না, একই নাম্বারের 4টে ফাইল তোমার মোবাইল সেভ করাবে না, ওই জন্য সাবজেক্টের নাম্বার দিয়ে ডিস্টিংশন করে, সাবজেক্টের নাম্বার দিয়ে পার্থক্যটা তৈরি করে, যাতে মানে তুমি বুঝতে পারো। এবং খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলে দিচ্ছি প্রত্যেককে, স্যারেদেরকে খাতা ইমেল করার পরে দয়া করে খাতা ডিলিট করবে না যতক্ষণ না পর্যন্ত পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে। প্রত্যেকে খাতাটার পিডিএফটা রেখে দেবে মোবাইলে, বা কাউকে সেন্ড করে রেখে দেবে, ইমেলেই সেন্ড আছে, কিন্তু নিজে মোবাইল থেকে ওটাকে ডিলিট করে দিও না। ডিলিট করলে পরবর্তীকালে যদি অনেক সময় স্যারেরা খাতা চায়, হতেই পারে যে পাচ্ছে না কোনো কারণে, যদি চায়, যদি চাওয়ার নিয়ম নয় কিন্তু আমি বলছি যদি চায়, তাই ডিলিট করবে না, রেখে দেবে খাতা। অনেকে ডিলিট করে ফেলে, মুশকিল হবে, ঠিক আছে? অবশ্য ডিলিট করলে অসুবিধা নেই, কারণ তোমার মেন খাতাটা তোমার কাছে রয়েছে, সেটা তুমি স্ক্যান করতে পারবে, কিন্তু মানে ওই খাতাটি এবং যেটা স্ক্যান করবে এই দুটি নিজের কাছে কেন থাকে। পরিষ্কার? স্যার ডিলিট করা উচিত নয় তাহলে? এক্স্যাক্টলি, ডিলিট করা উচিত না, আমি এটাই বলবো, ডিলিট করা উচিত না। তখন যদি স্যাররা যদি বলে না তুমি সেন্ড করোনি, তখন অসুবিধা হবে। রাইট রাইট রাইট, ওই জন্য ডিলিট কেউ করবে না, ওই জন্য সবাইকে বারণ করি ডিলিট করিবে না, এবং পাঠিয়ে দেবার পরে সঙ্গে সঙ্গে তুমি একটা স্ক্রিনশট নিয়ে নেবে, যে তুমি পাঠালে ওই যে সেন্ড মেলের ওখানে যাবে, যেটা স্ক্রিনশট নিয়ে নেবে, ওই স্ক্রিনশটটাও নিজের কাছে রেখে দেবে। ওকে স্যার। পরিষ্কার? স্যার বলছিলাম যে আমরা খাতাটা তৈরি করব, ওটা A4 সাইজের পেপারে না করে যদি আমরা এমনি দিস্তা কাগজে করি তাহলে? দিস্তা কাগজে করলে কোনো অসুবিধা নেই, বর্ধমান বিশ্ববিদ্যালয় A4 বলেছে, তুমি দিস্তা কাগজে করতে পারো, আমার তাতে মানে আপত্তি নেই। খালি যেটা ব্যাপার সেটা হচ্ছে মানে দেখতে দেখতে মানে একই রকম থাকলেই হলো, মানে এমনি অ্যাজ সাচ কোনো পার্থক্য কিছু বুঝতে পারবে না কেউ। হ্যাঁ স্যার, কারণ কি পিডিএফ করলে তো সব সেমই লাগে, তাহলে দিস্তা কাগজটাই যদি না, এবার এই প্রসঙ্গে আমি আমার একটা বক্তব্য আছে, যেটা হচ্ছে পিডিএফ এ কিন্তু পেল করো না। তার কারণটা হচ্ছে অনেকেই পেল করে, পেল করলে যেটা ঘটে একদম সাদা দেখতে লাগে, ভালো লাগে, কিন্তু কয়েকটা অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে অনেক সময় লেখাটা পড়া যায় না, ওই জন্য আমি বলি পিডিএফ এর অনেক ক্ষেত্রে একটা ন্যাচারাল অপশন থাকে না, ন্যাচারাল কালারে, ওই ন্যাচারাল কালারের অপশনটাকে চুজ করো, তাহলে পরিষ্কারভাবে বোঝা যায়। বুঝতে পেরেছো? ওকে স্যার। স্যার অরিজিনাল করে এই যে রেখে দিই তাহলে কিছু হবে? একদম না, ওটাই বলছি, অরিজিনাল করে রেখে দিলে সেটা বেটার হবে। অরিজিনাল রাখো, অনেকেই যেটা হয়েছে না মানে ওই মানে করতে গিয়ে ওই লেখাগুলো অনেক সময় ফেড হয়ে যায় বা ঠিক মতো আসেনি, অরিজিনাল লাগলে একদম ঠিকঠাক থাকবে, মানে পড়তে পারবে, দেখতে তো সুন্দর হবে না কিন্তু পরীক্ষক পড়তে পারবে। পরিষ্কার? স্যার তাহলে দিস্তা পাতাতে বেশ, হ্যাঁ দিস্তা পাতাতে লেখো, কোনো অসুবিধা নেই, দিস্তা পাতাতে লেখো না, কোনো অসুবিধা নেই। ওকে স্যার। বেশ, আর বলো। বেশ, এইবার আসছি হচ্ছে এই হচ্ছে মোটামুটি তোমার পরীক্ষার পুরো শেষ। এবার ধরা যাক তোমার পরীক্ষা শেষ হচ্ছে দুপুর 2টোর সময়, আমি এক্সাম্পল দিচ্ছি, তোমার পরীক্ষা শেষ হচ্ছে দুপুর 2টোর সময়। তুমি কি করলে,
তুমি মোটামুটি 1:45 থেকে স্ক্যান করতে আরম্ভ করলে, আমার মানে অনেক ক্ষেত্রে 1:40ও করতে পারো, ঠিক আছে। আমার ধরনের 10 মিনিটের বেশি স্ক্যান ট্যান করতে লাগে না। স্ক্যান করে রেডি করে ফেললে, পুরো সময়টা পেলে, অনেকটা সময় পেলে, তোমাকে আগে থেকে বাড়ি থেকে বেরোতে হচ্ছে না, ঠিক আছে। তোমাকে কোনো সমস্যার জন্য কারোর মোটরসাইকেলের জন্য ওয়েট করতে হচ্ছে না। তুমি রেডি করলে, করে মেল করে দিলে, এটা অনেক সহজ, এটা অনেক সহজ। আমি মেল করতেই রেকমেন্ড করি। তার কারণটা হচ্ছে, তুমি যদি পরীক্ষার খাতা কলেজে, আমি কলেজে থাকবো, যদি কলেজে এসে পরীক্ষার খাতা জমা দাও, তাহলে তোমাকে এই 30 মিনিটের মধ্যে দিতে হবে। মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটাই নিয়ম করে দিয়েছে, তোমার বাড়ি যেখানেই হোক না কেন, দেখবে না, তোমার বাড়ি হতে পারে অনেক দূরে, তোমার বাড়ি তোর শিউড়িতে, তুমি তো দিতে পারবে না তাহলে জমা, সেক্ষেত্রে এসে অসম্ভব। ওই জন্য বিশ্ববিদ্যালয়ে খাতা জমা দেওয়ার ক্ষেত্রে ওই দুপুর 2টো বা খাতা জমা দেওয়ার জন্য 30 মিনিট, 1:30 থেকে 2টো, এই সময়টাকেই নির্দিষ্ট করেছে। এর ফলেই মেলের মধ্যে জমা দেওয়াটা অনেকটা সহজ। আমি তোমাদের হোয়াটসঅ্যাপে পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষার কোয়েশ্চেন পেপার দিয়ে দেবো। পরীক্ষার সময় তোমাদের সঙ্গে থাকবো, কোনো প্রশ্ন করলে আমাকে ফোন করতে পারো, আর আমাকে মেল করে খাতা জমা দিয়ে দেবে। এবার এতজনের খাতা তো ইন্ডিভিজুয়ালি একসঙ্গে উত্তর দেওয়া সম্ভব নয়, চিন্তা নেই, আমি সমস্ত খাতাই পেয়ে যাব, অসুবিধা হবে না। তোমরা খালি ঠিক মতো মেল করবে, অথবা যদি কেউ মেল করতে না পারে, যদি কারোর বাড়ি খুব কাছে হয়, তাহলে কলেজে এসে আমাকে জমা দিতে পারবে। মাথায় রেখো, কলেজে বসে তোমরা পরীক্ষা দিতে পারবে না, কলেজের ক্যাম্পাসের মধ্যে বসে তোমরা এক্সামিনেশন দিতে পারবে না, সেটা নিয়ম নয়। তোমরা যেটা করতে পারবে সেটা হচ্ছে যে কলেজে এসে কেবলমাত্র জমা দিতে পারবে। এই জন্য কলেজে যাদের কাছাকাছি বাড়ি নয়, তারা ইমেলেই জমা দাও, অসুবিধা নেই, হয়ে যাবে। স্যার বলছি, যাদের কাছে বাড়ি তারা কি কলেজে গিয়ে জমা দিতে পারবে? কলেজে গিয়ে জমা দিতে পারবে, কিন্তু কলেজে বসে এক্সামিনেশন দিতে পারবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার বেশ, বলো। স্যার বলো। বলছি, কারোর জিমেল থেকে বলো। জিমেল থেকে পাঠানো যাবে? হ্যাঁ, জিমেল থেকেই তো পাঠানো যাবে। না, যদি জিমেল নিজের জিমেল থেকে থেকে না পাঠানোর যায়? কথা তো বলছি আমি সবাইকে। ও, যদি নিজের জিমেল থেকে না যায়, অন্য জিমেল থেকে পাঠানো যাবে, যে কোনো লোকের জিমেল থেকে পাঠানো যাবে, সাইবার ক্যাফে থেকে পাঠানো যাবে, যে কোনো জিমেল থেকে এই জিমেলে এলেই হলো, বুঝতে পেরেছো? যে কোনো লোকের জিমেল থেকে এলেই হলো, খালি খালি হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে না, হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে না, জিমেলে পাঠানো যাবে, যে কোনো লোকের জিমেল থেকে পাঠানো যাবে। পরিষ্কার? আর স্যার বলছি, রোল নাম্বার গুলো কি প্রত্যেকটা পেজেই লিখতে হবে? প্রত্যেকটা পেজেই রোল নাম্বার লিখতে হবে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেটাই ইনস্ট্রাকশন। লিখতে একান্ত না পারলে সেটা অন্য কথা, কিন্তু লেখার চেষ্টা করো। আর পেজ নাম্বার অবশ্যই দেবে, না দিলে গুলিয়ে যাবে। স্যার বলছি, আগে থেকে মার্জিন করে নাম্বার লিখে দিতে পারি? হ্যাঁ, আগে থেকে মার্জিন, কিন্তু রোল নাম্বারটা আগে থেকে লিখবে না। মানে রোল নাম্বারটা আগে থেকে লিখবে, কিন্তু মানে অ্যাডমিটটা দেওয়ার পর পেজ নাম্বারটা পরে লিখবে। হ্যাঁ, বেশ। স্যার বলো। স্যার বলছিলাম যে আপনি যে ইন্টারনাল অ্যাসেসমেন্টটা জমা নিয়েছে, সেখানে লিঙ্কটা তো মানে যে ইমেলটা আইডিটা দিয়েছিলেন 307english@kccollege.ac.in, এই লিঙ্কটা মানে ফাইনাল পরীক্ষাতে কি এই লিঙ্কটাই তো থাকবে? এই লিঙ্কটাই থাকবে, ঠিক আছে, এই লিঙ্কটাই থাকবে ফাইনাল পরীক্ষা। তো তখন আবার আমি বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। তখন স্যার আরেকবার গ্রুপে দিয়ে দেবেন। আরেকবার গ্রুপে দিয়ে দেবো, আর আরেকবার নোটিস করে আরেকবার দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। বেশ, তাহলে মোটামুটি আমি কনফিউশন ক্লিয়ার করে দিলাম কেমন করে পুরো পরীক্ষাটা হবে। আবার বলবো, পরীক্ষার আগে যখন ফাইনাল নোটিফিকেশন বেরোবে, আরেকবার জাস্ট রিপিট করে দেবো পুরো বিষয়টা। এখন আগে থেকে বলে রাখলাম যাতে কোনো সমস্যা না হয়। এইবার হচ্ছে স্যার কোন কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট। দেখো, আমি তোমাদের দেখবে এই জিনিসটি দিয়েছি, একটি L1 এর সেট দিয়েছি, এটা ইউজি অ্যাপ্রুভড, একটা L1 এর কোয়েশ্চেনের সেট। এখানে এই যে 5 নম্বর এবং 10 নম্বরের তালিকা আছে, এগুলি ভালো করে তৈরি করবে, ঠিক আছে? আমি আরেকবার দিয়ে দিচ্ছি। আর 2017, 18, 19, 20 তো তোমাদের আগের ইমিডিয়েট আগে হচ্ছে, 20টা অল্প করে দেখবে। 20 থেকে যেগুলো পড়েছে সেগুলো পড়ার সম্ভাবনা একটু কম, কিন্তু মোটামুটি ধরে রাখো
যে 17, 18 এবং 19 এই যে 3 বছর, এই 3 বছরের যে 5 এবং 10 নম্বরের কোয়েশ্চেন সেগুলো একটু ভালো করে তৈরি করো, আর একটা যে মডেল কোয়েশ্চেন দিয়েছি সেগুলো ভালো করে তৈরি করো। আর তার সঙ্গে সঙ্গে আমার কোর্স মেটেরিয়ালটা কাছে রাখো। আমি তাও 3-4টে কোয়েশ্চেন যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো একটু বলে দিচ্ছি। আমার তো রেকর্ডিংই থাকছে, তোমরা রেকর্ডিংটাও দেখে নিতে পারবে, আমি আবার লিখেও দেবো, অসুবিধা নেই। আচ্ছা স্যার লিখে গ্রুপে দিয়ে দিলে ভালো হতো। না আমি আসলে মানে মানে আমি যেহেতু নিজে খুব একটা সাজেশন করি না, তাই এটা আমি করতে চাইছি না, বুঝতে পেরেছো? আমি যেন মুখে বলছি, ঠিক আছে? একটু ভালো করে দেখে নাও, আমি পরে যদি আমার মনে হয় তাহলে আমি এটা লিখবো। বেশ, যেটা আমার মনে হচ্ছে এটা ইম্পর্টেন্ট যেটা হতে পারে সেটা হচ্ছে characteristics of the human language. Briefly discuss about the characteristics of the human language. Human language এর বৈশিষ্ট্য that distinguish it from the non-human language. Basically the difference between human and non-human language. Animal language আর human language এর মধ্যে পার্থক্য কি, পরীক্ষায় আসার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। এটা পরীক্ষায় পড়ে what do you understand by the arbitrariness of the language? Arbitrariness মানে randomness, পড়িয়েছিলাম, রেকর্ডিং এ আছে। হিউম্যান ল্যাঙ্গুয়েজের randomness বলতে তুমি কি বোঝো? পরীক্ষকদের অন্যতম মানে ফেভারিট কোয়েশ্চেন, হোয়াট ইজ কমিউনিকেশন, হোয়াট আর দ্য ভেরিয়াস টাইপস অফ কমিউনিকেশন, কাকে কমিউনিকেশন বলে, ডিফারেন্ট ক্লাসিফিকেশন অফ দ্য কমিউনিকেশন like interpersonal communication, verbal, non-verbal, business communication, এগুলো পড়তে পারে। discuss about to non-verbal modes of communication, এক্সামিনেশনে পড়ে 5 নম্বরের প্রশ্নে যে non-verbal দুটো বলো, সেক্ষেত্রে হ্যাপটিক্স, কাইনেসিক্স এইগুলোর কথা বলতে হবে। আচ্ছা যে কোয়েশ্চেনটা আরো পড়ে সেটা হচ্ছে এই যে টু ভ্যারাইটিজ অফ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ, ওই স্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার্ড এই জিনিসগুলো বলতে হবে। দুটো ভ্যারাইটি কি কি, স্ট্যান্ডার্ড কাকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলে, কাকে নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলে, পরীক্ষায় কোয়েশ্চেন পড়ে এগুলো সব পড়িয়ে দিয়েছি। এই কোয়েশ্চেনটা খুবই পরীক্ষায় পড়ে, এখান থেকে একদম লিখে দিতে পারবে। ব্রিফলি ডিসকাস why standard language is described as a social dialect, কেন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজকে সোশ্যাল ডায়ালেক্ট বলে, এখানে লিখতে হবে। বেশ, এরপরে আসছে হচ্ছে কাকে ডায়ালেক্ট বলে, কাকে ইডিওলেক্ট বলে। হোয়াট ইজ ডায়ালেক্ট, হোয়াট ইজ ইডিওলেক্ট, গিভ এক্সাম্পলস। কোয়েশ্চেন পড়তে পারে হোয়াট ইজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, গিভ উইথ সুটেবল এক্সাম্পলস, লিখতে হবে। আচ্ছা আরো যে কোয়েশ্চেনটা করতে পারে এই যে যেটা অলরেডি পড়িয়েছি, হোয়াট ইজ ডেক্লারেটিভ সেন্টেন্স, what is expressive sentence, give examples, how an expressive sentence can be changed into a declarative one। পরীক্ষায় 2 নম্বরের কোয়েশ্চেন কিন্তু পড়বে না, এগুলো ইম্পর্টেন্ট। আর কি অলরেডি পড়িয়েছি কাকে রেজিস্টার বলে, what is register, different examples of the register, এই যেগুলো পড়িয়েছিলাম, কিং অফ স্পেডস, কুইন অফ হার্টস, ডিপ ডিপ্রেশন, এগুলো পড়বে, বুঝতে পেরেছো? আর কি পড়বে, এইটা কোনো পড়াইনি, এটা পরের দিন পড়িয়ে শেষ করে দেবো। কাকে কলোকেশন বলে আর কাকে স্টাইল বলে, ব্যাস। হোয়াট ইজ স্টাইলিস্টিক্স এন্ড হোয়াট ইজ কলোকেশন, আমি একটা লিস্ট দেওয়ার চেষ্টা করছি। তোমরা যেটা করো সেটা হচ্ছে এই যে দেখো এই 5 নম্বর স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এই 10 নম্বর এইগুলো অলরেডি যেগুলো বললাম তার মধ্যে আছে, এইগুলো একটু ভালো করে পড়ো। কাকে কনোটেশন বলে, ডিফাইন কনোটেশন and briefly explain why it is important in literary language, কাকে কনোটেশন বলে সেটা বলো, এটা কলোকেশনে আছে। এই হচ্ছে মোটামুটি কাকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলে। হিউম্যান ল্যাঙ্গুয়েজের দুটো ফিচার অলরেডি বলেছি। এই ধরনের কোয়েশ্চেন মোটামুটি পড়বে 5 এবং 10-এ। একটু ভালো করে তৈরি করো, কোর্স মেটেরিয়ালটা নিয়ে বসো, কোয়েশ্চেন অবশ্যই কমন পাবে। পরিষ্কার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পরিষ্কার। বেশ, আশা করছি ব্যাপারটা পরিষ্কার করতে পেরেছি। পরের দিন আমি কলোকেশন এবং স্টাইলিস্টিক্স পড়িয়ে আমি আমাদের সিলেবাসটা শেষ করে দেব, এবং তারপরে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমি ক্লাস নেব, তোমরা আমাকে তোমাদের প্রশ্ন করবে, ঠিক আছে?
আপাতত আমি রেকর্ডটা অফ করছি, পরে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা এবার বলবার আছে, বলবো।